বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। তোমাদের সঙ্গে আছি আমি তামান্না খন্দকার এবং বিজ্ঞানকে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপনের জন্য আমাদের সঙ্গে আছেন শিক্ষক এবং প্রকৌশলী অন্তর খান ভাইয়া। কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো দারুণ আছি। তোমার সাথে এক্সপেরিমেন্ট করতে আসলে আমি আসলেই দারুণ থাকি। ভাইয়া, এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি বেশ এক্সাইটিং কিছু হতে যাচ্ছে। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের আসলে ইলেকট্রনিক্সের একটা এক্সপেরিমেন্ট, স্পেসিফিক্যালি একটা খুব স্পেশাল ধরনের কম্পোনেন্টের উপরে আমরা আজকে ফোকাস করব। ঠিক আছে, তো আমরা এর আগে কিন্তু ডায়োডের ব্যবহার দেখেছি, তাই না? এই যে ছোট্ট যে জিনিসটা তুমি দেখো, এটাকে আমরা বলছি ডায়োড। এটা হচ্ছে একটা ভালভের মতো, একদিকে প্রবাহ হতে দেয় আরেকদিকে প্রবাহ হতে দেয় না, বাধা দেয়। ঠিক আছে, তো এই যে ছোট্ট কম্পোনেন্টটা ডায়োড, এটা কিন্তু আসলে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য যেটা বললাম যে একদিকে প্রবাহ হতে দেয় আর একদিকে দেয় না। তো এই যে দেয় না, আসলে সেটা কেন? এই না দেওয়ার কারণ হচ্ছে যে এর ভিতরে আসলে আমরা যদি দেখি খেয়াল করে, আমি কিছুটা এঁকে দেখাতে পারি চাইলে, এইরকম আসলে একটা পিএন জংশন থাকে, এটাকে বলা হয় একটা পিএন জংশন ডায়োড। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে ডায়োডটা আসলে দেখতে এইরকম, এই যে আমি এঁকে নিচ্ছি যে এইরকম দুইটা মাথা আছে, এই যে চারকোনা ডায়োডটা এটা। ওকে, তো এর ভিতরে আসলে মাঝে একটা পার্থক্য আছে। এক পাশে হচ্ছে একে ডোপিং করা হয়েছে একটা ম্যাটেরিয়াল দিয়ে। তো ডোপিংটা হচ্ছে যে এইটা পুরোটা জিনিসটা যে সিলিকনের তৈরি, এর মাঝে মাঝে অন্য একটা কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সহজ বাংলায় বলতে গেলে এটাকে বলা হয় ডোপিং, যদি এটা আসলে ইলেকট্রনিক্সের অনেক উচ্চ লেভেলের জিনিস, বাট সহজ করে বলতে গেলে যে আমি কোনো একটা কিছু এর মধ্যে মিশিয়ে দিয়েছি যাতে এর মধ্যে পজিটিভ কিছু পার্ট তৈরি হয়। তো এটা হচ্ছে আমাদের পি পার্টটা, পজিটিভ পার্টটা। আবার অপোজিট সাইডে এমন কিছু আমি একটা মিশিয়ে দিয়েছি নর্মাল সিলিকনের মধ্যে যাতে এখানে কিছু নেগেটিভ পার্টস তৈরি হয়। ঠিক আছে, নেগেটিভ, যে আমাদের এরকম নেগেটিভ কিছু পার্টস তৈরি হলো। ঠিক আছে, তো এক পাশে তাহলে একটা পজিটিভ কিছু আলাদা কি হচ্ছে পার্টস তৈরি হচ্ছে, আয়নগুলা, এবং এই পাশে কিছু নেগেটিভ আয়নস তৈরি হচ্ছে। তো এই পজিটিভ এবং নেগেটিভ পাশাপাশি থাকার কারণে যেটা হয়, এই দুটোর মাঝে আসলে একটা লেয়ার তৈরি হয়। ঠিক আছে, এই দুটোর যে জংশনটা, এই জংশন এরিয়াতে একটা লেয়ার তৈরি হয়, সেটাকে বলা হয় ডিপ্লিশন লেয়ার। ঠিক আছে, তো এই যে এখানে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হচ্ছে, এটা হওয়ার জন্য কিন্তু তখন এখানে একটা বিভব পার্থক্য তৈরি হয়, বা যেটাকে আমরা আসলে বলছি যে একটা ভোল্টেজ তৈরি হয়। তো এই যে ভোল্টেজের বাধাটা, এই বাধা কিন্তু শুধুমাত্র একদিকে যখন বিদ্যুৎ প্রবাহ হয় তখনই এটা এড়িয়ে চলে যেতে পারে। আচ্ছা, তো যখন আমি এইরকম একটা নর্মাল ডায়োডের মধ্যে ধরো যে এইদিকে বিদ্যুৎ প্রবাহ করব, ঠিক আছে, এই দিক থেকে বিদ্যুৎ প্রবাহ দিতে চাচ্ছি আমি, তাহলে এইদিকে যখন যাবে তখন কি হচ্ছে, সহজভাবে এই ইলেকট্রনগুলো আসবে। ঠিক আছে, ইলেকট্রনগুলো এসে একে নিউট্রালাইজ করতে পারবে, পেরে এই পাশ থেকে এই পাশে চলে যাবে। আমি আসলে একটু অ্যাব্রিজ করে বলছি, সিস্টেমটা আসলে আর অনেক কমপ্লেক্স, বাট সহজ ভাষায় বলতে গেলে যে একদিকে যখন প্রবাহ হচ্ছে তখনই বাধাটা কমে যাবে এবং ইলেকট্রনগুলো ফ্লো হতে পারবে। কিন্তু যখন আমি অপোজিট ডিরেকশন থেকে একে প্রবাহ দেওয়ার চেষ্টা করব, তখন যেই জিনিসটা হয়, অপোজিট থেকে আসার কারণে দেখা যায় পার্থক্যটা আরো অনেক বেশি বেড়ে যায়। কারণ এদিক থেকে প্রবাহ আসা মানে ইলেকট্রনটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে। আমরা জানি যে তড়িৎ প্রবাহ যেদিকে, ইলেকট্রন প্রবাহ তার অপোজিট দিকে হয় আসলে। ঠিক আছে, তো এটা হওয়াতে এই যেখানে যে চার্জগুলো ছিল এগুলো আরো চলে যাবে, এদিকে আরো পজিটিভ চার্জ ছিল যেটা, সেটা আরো বেড়ে যাবে। তো এদিকে যখন এই পার্থক্যগুলো বেড়ে যাচ্ছে, তখন এখানে আসলে একটা বিশাল বাধার মতো তৈরি হয় মাঝে। এত বেশি বাধা তৈরি হয় যে এদিকে আর কোনো ইলেকট্রনের ফ্লোই হতে পারে না। এই জন্যই কিন্তু ডায়োডের ভিতর দিয়ে আমরা যখন একদিক থেকে আরেক দিকে তড়িৎ প্রবাহ করি, তখন প্রবাহ হতে পারে না, শুধুমাত্র একদিকে হয়। তাহলে এটা আমরা টেস্ট করে দেখি। আমরা হচ্ছে এই ডায়োডটাকে বসালাম, এই যে দুটো মাথা, এই যে দুটো যাতে কমন সাইডে আসে। ওকে, সো এখন আমি একে কি করব, এর তড়িৎ প্রবাহ করার চেষ্টা করব। এই যে এখানে একটা মাথা দিলাম, এখানে এর সাথে একটা রেজিস্টর দিতে হবে, নাহলে আবার বেশি তড়িৎ প্রবাহ হয়ে আমার কি হবে, ডায়োডটা জ্বলে যাবে। ঠিক আছে, ওকে, এটা রেজিস্টর, হ্যাঁ, রেজিস্টরও দিয়ে নিলাম। তো এখন আমি যদি এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করি, যে আমি এই যে এইখানে পজিটিভটা দিয়ে দিব, যে আমাদের যে পজিটিভ মাথাটা আছে এখানে এর সাথে কানেক্ট করে দিচ্ছি, এবং যে নেগেটিভ মাথাটা আছে এটা এর সাথে দিব। ওকে, আচ্ছা, এই দিয়ে দিচ্ছি। এখন আমাকে তাহলে
এই ডায়োডের অ্যাক্রসে নিশ্চয়ই একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে, সেটাই দেখার চেষ্টা করব আমি। তা আমার কাছে একটা মাল্টিমিটার আছে এবং এখানে এখন 0 0 দেখাচ্ছে, কারণ এখানে কোনো ভোল্টেজ নেই। এই যে দেখো, আমি যখন এই ডায়োডের দু মাথায় ধরলাম মিটারটা, তখন কিন্তু দেখা গেল যে 16 ভোল্টস দেখাচ্ছে, অ্যাবাউট 16 ভোল্টস, আচ্ছা, তাই না? আবার যদি আমি এই যে রেজিস্টরটার অ্যাক্রসে ধরি, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে খুবই সামান্য একটা ড্রপ, বা অলমোস্ট নেই বললেই চলে, ঠিক আছে, খুব সামান্য একটা ড্রপ। আমি যদি এই রেজিস্টরটাকে চেঞ্জ না করে আমি এই ইলেকট্রন ফ্লোয়ের ডিরেকশনটাকে এবার চেঞ্জ করে দিব। ওকে, দেখতে পাচ্ছ এই যে এইটা, এবার এই মাথাটা এখানে দিব আর এই মাথাটা দিব এই পাশে দিয়ে দিই। এটার সাথে। এবার দেখি কি হয়। ওকে, এবার দেখো এই ডায়োডের অ্যাক্রসে ড্রপটা হচ্ছে আমার কিন্তু এই যে উল্টো দিয়েছে, এবার তাহলে ধরতে হবে উল্টো। এবার কিন্তু এই ডায়োডের অ্যাক্রসে মাত্র 0.7, 0.7, আর রেজিস্টরের অ্যাক্রসে কত? এবার অলমোস্ট পুরোটাই হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে 14 পয়েন্ট সামথিং, 14.5 সামথিং। সো টোটাল মিলে অলমোস্ট হচ্ছে আমাদের কত হলো? 16, অ্যাবাউট 16 যেটা ছিল সেটাই, কারণ পুরো ব্যাটারির ভোল্টেজটা আসলে এর অ্যাক্রসেই ড্রপ হবে। তাহলে আমরা আসলে দেখলাম কি? আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে উল্টো দেওয়া ছিল এবং পুরো 16 ভোল্টসটাই কিন্তু ডায়োডের অ্যাক্রসে পাওয়া গেল। হ্যাঁ, তাহলে কি আসলে এখানে তখন কোনো বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল না? আচ্ছা, কারণ বিদ্যুৎ প্রবাহ যদি হতো তাহলে তো অবশ্যই এই ডায়োড যেটা ছিল এবং রেজিস্টর যেটা ছিল দুটোর অ্যাক্রসেই কিন্তু ভোল্টেজ পাওয়া যেত। কারণ আমরা জানি যে কোনো একটা সার্কিটের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্টেই কিন্তু কিছু কিছু করে ভোল্টেজ ভাগ হয়ে যায়। হ্যাঁ, তো যখন দেখছিলাম যে পুরো 16 ভোল্টসই হচ্ছে আমাদের এই ব্যাটারিটা, এরকম এই সাপ্লাইটা পুরোটাই পাওয়া যাচ্ছে, তার মানে আসলে এর ভিতরে কোনো প্রবাহ হচ্ছিলই না। আচ্ছা, আবার যখন উল্টে দিলাম তখন কিন্তু ঠিকই প্রবাহ পাওয়া গেল। এখানে মাত্র 0.7 এই ডায়োড, সেম ডায়োডের অ্যাক্রসে আমরা জাস্ট প্রবাহটা উল্টে দিয়েছি, আর এবার বাকি পুরো ভোল্টেজটা পাওয়া গেল এই রেজিস্টরের অ্যাক্রসে। তার মানে মাত্র 0.7 পাওয়া যাচ্ছে এই কারণে যে এটা আসলে এবার প্রবাহ হচ্ছে। এবং এই যে বলেছিলাম যে এখানে একটা ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ারের ভোল্টেজটা হচ্ছে 0.7, ঠিক আছে? তো সেটা হচ্ছে এই যে সাধারণ যে ডায়োড, এই ডায়োডের জন্য ব্যারিয়ারের ভোল্টেজটা হচ্ছে 0.7। তো কিন্তু আমরা চাইলে এটাকে কি করতে পারি, ভোল্টেজ রেগুলেট করার জন্য ব্যবহার করা হয় এই ডায়োডগুলো, কিন্তু সমস্যা হচ্ছে যে এই মাত্র 0.7 দিয়ে আমি কি করব, খুব একটা কাজ হচ্ছে না। এই জন্যে আমাদের যে জিনিসটা লাগে এর ভিতরে এটা আছে, দেখে মনে হতে পারে যে কাগজের ভিতরে চকলেট কিনা, না, সেটা হচ্ছে আমাদের জেনার ডায়োড বলা হচ্ছে। এটা খুবই স্পেশাল টাইপের একটা ডায়োড, কিন্তু সেই ডায়োডের কাজ হচ্ছে যে তার যে ব্রেকডাউন ভোল্টেজটা, এই যে মাঝে যে একটা ব্যারিয়ারের ভোল্টেজ যেটা ছিল সেটা আর অনেক বেশি, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আমাদের 3.6 ভোল্টস। হ্যাঁ, আমরা যদি এখনই চেক করে দেখি এটা, তো আমি যখন এটাকে বসিয়ে দিচ্ছি, এই যে একইভাবে এখানে বসিয়ে দিলাম, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা মাথা, তারপর এটাকে রেখে দিলাম এরকম। এখন যে কাজটা করব, আমি এখানে আবার ভোল্টেজ সাপ্লাই করব। ওকে, তো করার সাথে সাথে যেটা হবে, তাহলে এটার ভিতর দিয়ে আমার কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আবারও। এখন যদি আমরা এটার ভোল্টেজটা রিডিংটা নিয়ে দেখি, দেখতে পাচ্ছি যে ডায়োডের অ্যাক্রসে 0.8। আচ্ছা, আর যখন আমরা রেজিস্টরের অ্যাক্রসে নিচ্ছি, রেজিস্টরের এগেইনস্টে কত আসছে, বাকি পুরো যা ভোল্টেজ আছে অলমোস্ট পুরোটাই 15 সামথিং, 15 সামথিং ফ্লাকচুয়েট করছে। আচ্ছা, এখন এইটা পাওয়া গেল, সেটা হচ্ছে কিন্তু ওই যে নর্মাল যে ব্যারিয়ার ভোল্টেজটা ছিল সেটা, যে এই যে 0.7, 0.8 একই রকম পাওয়া যাচ্ছে। এখন এই ডায়োডের আসলে বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে জেনার ডায়োডের, যে এটাকে যখন আমি উল্টো করেও লাগাবো, উল্টো করেও বিদ্যুৎ প্রবাহ হবে, কিন্তু একটা স্পেসিফিক ভোল্টেজের পরে। এটার এই অপোজিটটাকে বলা হচ্ছে আমাদের জেনার ব্রেকডাউন, যেটা সেইটা, ঠিক আছে? এই যে এখন আমি কি করব, উল্টো করে কানেকশনটা দিয়ে দিই, এই লাইনটা দিচ্ছি এখানে আর এটা দিচ্ছি এইখানে। এবার দেখো রিডিংটা কত আসে। এবার এই ডায়োডের অ্যাক্রসে এই পায়ে ধরলাম, এই পায়ে ধরলাম, কত আসলো, 3.8, ঠিক আছে? আমার কি বলেছিলাম 3.6, তো একটু সামান্য অল্প কম বেশি হয়। তাহলে 3.8 ভোল্টস আসলো কিন্তু এবার ডায়োডের অ্যাক্রসে। তার মানে ডায়োডের কিন্তু এবার 3.8 ভোল্টে ধরে রেখেছে। আর তাহলে বাকিটা কোথায় আসবে, বাকিটা আসবে আমাদের রেজিস্টরে। এই যে দেখা যাচ্ছে অলমোস্ট 12, ঠিক আছে? তাহলে 4, 12 মিলে 16 এর কাছাকাছি চলে আসলো। এই যে আমরা এই ডায়োডটা দিয়ে তাহলে কি স্পেসিফিক একদম 3.6 টু 3.8 ভোল্টেজ কিন্তু তাহলে কন্ট্রোল করতে পারলাম। আমি এইখানে সাপ্লাই ভোল্টেজ যতই দেই না কেন, আমাদের এই ডায়োডের অ্যাক্রসে সেই এক্সাক্ট
3.6 টু 3.8 এরকমই ±10% এইরকম ভোল্টেজে কিন্তু ধরে রাখবে। ঠিক আছে, এই যে সার্কিটটা কিন্তু আসলে এইরকম হবে। তখন আমি এটা আগেই এঁকে রেখেছি যে আমাদের এই যে ব্যাটারির সাপ্লাই ভোল্টেজটা আসবে, এসে কি হবে, আমাদের সেই ডায়োডটাকে নিতে হবে, জেনার ডায়োড, এবং সেটা কিন্তু এই যে রেজিস্টরের থ্রু হয়ে যাচ্ছে, এবং এই দুই মাথার থেকে তখন চাইলে আমরা কিন্তু যে কোনো কিছুকে সাপ্লাই দিতে পারবো। সেটার একটা এক্সাম্পল দেখাই, যে এই যে আমাদের জেনার ডায়োডটা আছে, আমি যদি এরকম নর্মাল ডায়োড নিয়ে এই ব্যাটারিতে দেই, মুহূর্তের মধ্যে হচ্ছে একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কারণ এটা হচ্ছে জাস্ট 2 থেকে 3 ভোল্ট ম্যাক্সিমাম নিতে পারে, আর এটা হচ্ছে 16 ভোল্ট 16 ভোল্ট দিলে সাথে সাথে জ্বলে যাবে। তাহলে আমি এই ব্যাটারিটা দিয়ে এই এলইডিটা জ্বালাবো কিভাবে? এইভাবে যদি আমরা একটা ভোল্টেজ রেগুলেটর তৈরি করি, তার মানে কি, আমি যখন এই যে যেই ডায়োডটা আছে এটার এক ক্রসে আমি যদি বসাই, এখন এই যে এখানে এক পা বসালাম এবং এইটার সাথে দিয়ে দিলাম, তার মানে আমাদের এই এলইডিটা এখন কি ওই যে সেই 3.8 ভোল্ট ওইটা পাবে, পুরো এই ভোল্টেজটা কিন্তু পাবে না, দিলে সাথে সাথে জ্বলে যেত। তাহলে আমি এখানে দেখি কি হয়। এই যে দেখো সুন্দর এলইডিটা জ্বলছে এবং এটা কিন্তু সাথে সাথে ফুটে গেল না। তার মানে এই যে জেনার ডায়োডটা এটা কিন্তু একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করছে, এবং প্রত্যেকটা সার্কিটে আসলে কোথাও না কোথাও ভোল্টেজ রেগুলেটর লাগেই, কারণ আমরা যতই পাওয়ার সাপ্লাই ব্যবহার করি না কেন আমাদের প্রত্যেকটা স্পেসিফিক কম্পোনেন্ট কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজেই কাজ করে। তো কেমন লাগলো এটা? আমার তো বেশ লেগেছে। বন্ধুরা, তোমরা দেখছো এনটিভির বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। অন্তর ভাইয়া, এবার কি এক্সাইটেড কিছু হতে যাচ্ছে? প্লিজ দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ ছোটখাটো অনেক কিছু আছে এখানে, কিন্তু মজার জিনিস হচ্ছে যে আমরা এগুলো দিয়ে আসলে একটা মোটর তৈরি করব। আমরা যখন ইলেকট্রিক্যাল পাওয়ার তাকে দিচ্ছি, ভোল্টেজ অ্যাপ্লাই করছি তাকে, সে খুব জোরে একটা রোটেশনাল স্পিড তৈরি করছে, একটা রোটেশনাল এনার্জিতে সে কনভার্ট হয়ে যাচ্ছে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা। সো এইটা হচ্ছে মোটরের প্রিন্সিপাল। বাট একেবারে প্রথম দিককার মোটর কিন্তু আসলে এরকম ছিল না। অ্যাবাউট 200 ইয়ার্স এগো অলমোস্ট, যখন হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে, সে কিন্তু একটা মোটর তৈরি করেছিল। তা আমরা একেবারে সেই আদিকালের মোটরের মডেল, সেই মডেলটা তৈরি করার চেষ্টা করব। যদিও সেখানে ব্যবহার করা হয়েছিল বিষাক্ত মার্কারি বা পারদ। আমরা পারদ ব্যবহার করব না, সেটা একটা সাবস্টিটিউট ব্যবহার করব, সেটা বাসাবাড়িতে সবার কাছেই আছে, লবণ। লবণ দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করব। সো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই বাটির মধ্যে আমি এরকম একটা ওয়্যার নিচ্ছি, ঠিক আছে। যে আমাদের এরকম স্টিল, গ্যালভানাইজ স্টিলের ওয়্যার আছে আমার কাছে, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন বা হার্ডওয়্যারের যে কোনো জায়গায় দোকানে পাওয়া যায়। তো সেটা আমি এরকম বসিয়ে দিচ্ছি। এখন আমি নিব ম্যাগনেট, কারণ আমরা জানি যে কি মোটর তৈরি করতে হলে অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডের ধাক্কায় কিন্তু সে ঘুরছে। আচ্ছা, তাহলে ম্যাগনেট আমি এরকম নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা নিওডাইমিয়াম ম্যাগনেট। এখানে কয়েকটা ম্যাগনেট, আসলে এরকম 4-5টা ম্যাগনেট আছে, বাট আমি যেটা করতে চাচ্ছি যে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড যাতে তৈরি হয়, সেজন্য এরকম কয়েকটা একসাথে নিয়ে নিচ্ছি। আমি এটা হচ্ছে এই বাটির ঠিক মাঝে বসিয়ে দিচ্ছি। ওকে, তো সেটা বসানোর আগে এখানে আমার ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে সেই কন্ডাক্টরটা। এবং বিষাক্ত কন্ডাক্টর ব্যবহার না করে আমরা করব জাস্ট সিম্পল লবণ। আচ্ছা, লবণ কেন? কারণ লবণ হচ্ছে কিন্তু কি করে, পানির মধ্যে যখন আমি লবণটাকে গুলে নিব তখন কিন্তু সে কন্ডাক্টরে পরিণত হয়ে যাবে। তার মানে সে কিন্তু বিদ্যুৎ প্রবাহ করবে। তো এইটা এখন আমি এই পানিটা দিয়ে দিচ্ছি যাতে এটা একটা কন্ডাক্টিং সলিউশন হিসেবে তৈরি হয়। আমার মনে হয় এতটুকু হলেই হবে। যে চুম্বকটাকে ডুবাতে হবে, লবণটাকে গুলে নিতে হবে। আমি এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি, জাস্ট এটা দিয়ে এটাকে ঘুরিয়ে ভালো মতো গুলে নিচ্ছি। ওকে, আমি এর মধ্যে অন্য আরেকটা পার্ট রেডি করে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যেই পার্টটা ঘুরবে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের আসলে ছোট্ট এরকম একটা আরেকটা এরকম মেটাল পিস। আচ্ছা, তো এই মেটাল পিসটা দেখতে পাচ্ছ যে এটার মাথা একটু বাঁকা করা আছে। হ্যাঁ, আমার মনে হয় গুলে গিয়েছে। ওকে, সো এইরকম একটা মেটাল পিস যার মাথায় আমরা একটা ওয়্যার লাগিয়ে নিব। সো আমি অলরেডি সেটা কিন্তু করে রেখেছি। এই যে তোমার কাছে দেওয়া আছে এটা, এই যে দেখো, এটা কিন্তু সেরকমই আরেকটা এরকম বাঁকা মেটালের পিস, স্ট্রেট, এবং সেটার মাথায় একটা খুব ছোট্ট ওয়্যার লাগানো আছে, মানে খুব চিকন। এবং এই লম্বা ওয়্যারটা কিন্তু এই যেখান থেকে গিয়ে অনেকখানি লম্বা নিয়ে নিয়েছি, যাতে এটাকে আমরা কি পাওয়ার সাপ্লাই দিতে পারি এবং এটাকে ঝুলিয়ে রাখা যায়। তাহলে আমাদের অলমোস্ট কিন্তু এবার সেটআপ তৈরি হয়ে গেল। আমরা এই ম্যাগনেটটাকে এর মাঝে দিয়ে দিচ্ছি। ওকে, থাকলো। এখন আমাকে কি করতে হবে, এই যে ব্যাটারির পাওয়ার সাপ্লাই দিতে হবে। আমরা জানি যে ইলেকট্রিক্যাল পাওয়ার দিব, সেটা রোটেশনাল পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো আমি এটাকে এই পজিটিভ মাথা দিয়ে দিলাম এখানে। যেহেতু এটা হচ্ছে ডিসি মোটর, সো আসলে পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না, যে কোনো এক মাথা দিলেই হবে। তার সহ এই মেটাল পিসটাকে নিয়েছি,
এটার অন্য মাথায় আমি কি করব, এই যে এই মাথায় আরেকটা পার্ট দিয়ে দিব ব্যাটারির, যে এটাকে দিলাম। এখন যদি আমি এটাকে এর মধ্যে ডুবিয়ে দেই, এই যে এই মাথাটাকে, দেখি কি হয়। এই যে, ওয়াও, আমি কিন্তু হাত নাড়াচ্ছি না, কিন্তু এই মেটালটা নিজের থেকেই ঘুরছে। এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে, ঘড়ি যেদিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে উল্টো দিকে ঘুরছে, তাই না? এই যে ঘুরছে, এই ঘুরছে, আমি হাত একদম স্থির করে রেখেছি, এটা নিজের থেকেই ঘুরছে। এখন আমি আবার যদি কি করি, উল্টো দিকে দিয়ে দিই পাওয়ারটা, পাওয়ার সাপ্লাই যদি উল্টিয়ে দিই তাহলে কি হবে? নিশ্চয়ই তাহলে উল্টো দিকে ক্লকওয়াইজ ঘুরবে। ঘুরবে। হ্যাঁ। তাহলে এই যে লাল মাথাটা এবার হচ্ছে এর সাথে দিলাম, এবং কি করব, এই পার্টটা তুমি তাহলে এটার মধ্যে ধরবে। হ্যাঁ, এই যে এটাকে দিয়ে রাখলাম, এই এই মাথায় দিয়ে রাখলাম, এই মেটালটা যাতে এর মধ্যে ডুবে থাকে তুমি একটু ভালো করে ধরে রাখো। হ্যাঁ, ওকে, এবার আবার দেই, এবার দেখি কোন দিকে ঘুরে। এবার কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, তুমি দেখতে পাচ্ছ, এবার এটা ঘুরছে হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে। তার মানে কি, পাওয়ারটা উল্টে দিলাম, রোটেশনের দিক কিন্তু উল্টে গেল। উল্টে গেল একদম। আমি শক্ত করে ধরে রেখেছি, কিন্তু তারপর এটা ঘুরছেই ঘুরছেই ঘুরছেই, এটা তাহলে কিন্তু এটা একটা মোটর হয়ে গেল। মোটর হয়ে গেল। তাকে যে ইলেকট্রিক্যাল পাওয়ার দিলাম সে সেটাকে রোটেশনাল পাওয়ারে কনভার্ট করে নিল। এবং এটাকে যদি আমরা আরো সুন্দর করতে চাই, আমরা চাইলে এটাকে কি করতে পারি, একটা স্ট্যান্ডে বসিয়ে দিতে পারি। তো আমি এই গ্যালভানাইজড স্টিল ওয়্যারই আরেকটু নিয়ে এটাকে বাঁকা করে নিয়েছি এরকম, এবং সেটাকে একটা সাপোর্টের মতো বসিয়ে দিব আমরা। বইগুলো দিয়ে কিছু বই নিয়ে নিয়েছি আমি, আমি এই বইয়ের উপরে এটা দিয়ে দিচ্ছি যাতে এটা এভাবে থাকে। এবার কি, এই বরাবর আনতে হবে এবং এটাকে আমরা ঝুলিয়ে দেব। হ্যাঁ বরাবর ঝুলিয়ে দিব, যাতে একেবারে কাছে থাকে। কারণ ম্যাগনেটের কাছে না থাকলে কি হবে, ম্যাগনেটিক অ্যাট্রাকশনটা তো পাবে না, Attraction টা তো পাবে না একদম, না পেলে ঘুরবেও না। ঘুরবে না। ইজিলি এই রেখে দিলাম যাতে এর উপরে ভেসে থাকে। এবার শুধু এভাবে দিলেই, পাওয়ার দিলেই, এই যে এটা কিন্তু ঘুরতে শুরু করলো। ঘুরছে। এবার আমি একেবারে হাত ছেড়ে দিয়েছি, ঠিক আছে, এটা নিজের মতো করে ঘুরছে, এই এবার ঘুরছে, এই পরিষ্কার ঘুরছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু একটা মোটর তৈরি হয়ে গেল। মোটর তৈরি হয়ে এবং বিজ্ঞানী ফ্যারাডে কিন্তু প্রায় 200 বছর আগে এই এক্সপেরিমেন্টটাই করেছিল, যদিও সেটা কি বিষাক্ত পদার্থ মার্কারি দিয়ে। তা আমরা করলাম কি, খুবই সিম্পল একটা সাবস্টিটিউট দিয়ে। হ্যাঁ, তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু ইলেকট্রন ফ্লো হচ্ছে, এবং ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড, যেটা কারণ কি আমাদের কি, এই ম্যাগনেটটা হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেট, ম্যাগনেট। যেই ম্যাগনেটটা কখনোই তার ম্যাগনেটিজম চলে যায় না। কারণ কি, আমরা দেখি যে মেটাল ম্যাগনেট যেগুলো হয় সেগুলো পার্মানেন্ট হয়ে থাকে। এই পার্মানেন্ট ম্যাগনেটের সাথে যখন এই ইলেকট্রোম্যাগনেটিক কি করছে, মেটালটা কি করছে, তার সাথে একটা রিঅ্যাকশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই রিঅ্যাকশনটা হচ্ছে তাকে ম্যাগনেটিক্যালি ধাক্কা দিচ্ছে। একদম। ধাক্কাটা কেন দিচ্ছে আসলে, এই যে আমি যে লবণ পানিটা দিয়ে রাখলাম, এর ভিতর দিয়ে কিন্তু কি হচ্ছে, ইলেকট্রনগুলো প্রবাহ হয়ে আসলে এখান থেকে এখানে আসছে। এবং এই প্রবাহের দিকটা আসলে কি, এ চারিদিকে যখন ঘুরছে তার সাথে সাথে প্রবাহের দিকটা আসলে অন্যদিকে ঘুরে যাচ্ছে। এজন্য কন্টিনিউয়াসলি তাকে আসলে ধাক্কা দিয়েই যাচ্ছে। এজন্যই কিন্তু সে ঘুরছেই ঘুরছেই ঘুরছেই, কারণ ধাক্কার ডিরেকশনটা সবসময় হচ্ছে পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার হলে কি, যখনই এদিকে আসছে আরেকটু সামনে গেল, যখন আরো সামনে গেল আবার সেদিকে ধাক্কা দিচ্ছে। এজন্য কিন্তু মোটরটা ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো। ঘূর্ণায়মান রয়েছে। এই জন্য হচ্ছে আমাদের কিন্তু এটা একটা মোটরে কনভার্ট হয়ে গেল। তো কেমন লাগলো এটা? আমার তো দারুণ লেগেছে। এবার আমরা কি দেখছি? এবার যে মজার জিনিসটা দেখব সেটা হচ্ছে আলো নিয়ে খেলা। ঠিক আছে, যদি এখানে দেখতে পাচ্ছ যে বেশ কিছু মার্কার আছে, আবার এরকম হাইলাইটার আছে, অদ্ভুত অদ্ভুত কিছু টিউব আছে আমার কাছে, তাই না? ইন্টারেস্টিং শেপের কিছু টিউব দেখা যাচ্ছে এখানে। এর ভিতরে আবার কিছু কেমিক্যালসও দেখা যাচ্ছে। এই যে ছোট্ট একটা টিউবের ভিতর কিছু একটা আছে, তাই না? দেখো তুমি ভালো করে খেয়াল করে। তো এটা দিয়ে এখন আমরা আসলে যেটা দেখব, দুইটা জিনিস, লুমিনেসেন্স। ঠিক আছে, এই প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কেমিলুমিনেসেন্স, বা কেমিস্ট্রি দিয়ে আমরা কিভাবে আসলে আলো তৈরি করতে পারি। তো এইখানে আসলে একটা ছোট্ট টিউব দেখতে পাচ্ছ, এটা প্লাস্টিকের, এই বাইরের শেলটা হচ্ছে প্লাস্টিকের, এবং এর ভিতরে আবার গ্লাসের একটা টিউব আছে। আচ্ছা, ঠিক আছে, তো এই বাইরের শেলটার ভিতরে হচ্ছে আমাদের একটা কেমিক্যাল আছে, আর এর ভিতরে এই যে হলুদ যে দেখতে পাচ্ছ এটা আসলে গ্লাস। এই গ্লাসের টিউবের ভিতরে আরেকটা কেমিক্যাল আছে। আচ্ছা, আমি যখন এটাকে এরকম ভেঙে ফেলবো তখন কিন্তু এর ভিতরে এই দুটো মিক্স হয়ে যাবে, এবং এটাকে একটু বাঁকা করলেই ভেঙে যাবে, যেহেতু প্লাস্টিক, সো গ্লাসটা বাইরে বের হয়ে আসবে না, কিন্তু এই রিঅ্যাকশনটা শুরু হয়ে যাবে।
তো এই রিয়াকশনটা যখন শুরু হবে তখন কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, এখান থেকে আলো তৈরি হবে, একেবারে জোনাকি পোকার মতো আলো। আচ্ছা। এবং জোনাকি পোকার আলোটাও কিন্তু কেমিলুমিনেসেন্স। আচ্ছা, ঠিক আছে, ভাঙলে তো আর আলো তৈরি হবে না। হ্যাঁ ভাঙলেই হবে, ভাঙলেই কিন্তু এই কেমিক্যাল দুটো মিক্স হয়ে যাবে আচ্ছা। এবং হওয়ার সাথে সাথে একটা আলো তৈরি হবে। তো প্রথমে চলো আমরা দেখি এটা কিরকম দেখতে, তারপর এটাকে এক্সপ্লেইন করব। ঠিক আছে, সো আমি এটাকে এরকম করে নিচ্ছি, নিয়ে এটাকে ভেঙে ফেলবো। এই যে দেখো কেমিক্যালটা কিন্তু ভেঙে মিশে যাচ্ছে। হ্যাঁ, এই যে যখন মিশে গেল তখন কিন্তু কি হবে, যে আমি আরেকটু ভেঙে দিতে পারি, আরেকটু ভেঙে দিতে পারি, এই যে চাপ দেওয়ার সাথে সাথে এটা ভেঙে মিক্স হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা এই যে আমি একটা বড় করে বিকার নিয়েছি এবং সেটাকে পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি যাতে আলোটা বোঝার জন্য। হ্যাঁ আলোটা দেখা যায়। তো আমি এটা একেবারে ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা খেয়াল করে দেখলে দেখতে পাবে যে এটা কিন্তু এখন আলো জ্বলছে ভিতরে। তোমরা কি দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? দেখো তো। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমার কিন্তু হালকা একটা গ্লো দেখা যাচ্ছে এর ভিতরে। তো আমরা চাইলে এটা কিন্তু একটা এরকম বই দিয়ে ফোর্ট তৈরি করেও দেখতে পারি, চাইলে সেটা আরো মজা হবে। হ্যাঁ, যে এই যে আমি এরকম দুটো বই নিয়ে নিলাম, বইয়ের স্তূপ নিয়ে নিলাম এবং মাঝে এরকম একটা ছায়া দেওয়ার মতো ব্যবস্থা করে নিলাম এবং সেটাকে যদি আমি এর ভিতরে রেখে দিই তাহলে আরো ভালো করে দেখা যাবে যে এর ভিতরে আমার যে রিঅ্যাকশনগুলো হচ্ছে সেটার জন্য যে আলো তৈরি হচ্ছে। এই যে ছায়া দিচ্ছি, তো এই যে ছায়ার মধ্যে এটাকে কিন্তু আরো ভালোভাবে দেখা যাচ্ছে যে এটা উজ্জ্বল হয়ে জ্বলছে। তুমি যদি এদিক থেকে দেখো বা এদিক থেকে দেখো, দেখবে যে এটা উজ্জ্বল হয়ে একেবারে জোনাকি পোকার মতো আলো দিচ্ছে। এদিকে যেহেতু চারিদিকে অনেক লাইট আছে, এখানে দেখতে একটু কষ্ট হতে পারে, কিন্তু জিনিসটা যখন তুমি অন্ধকার একটা রুমে নিয়ে ট্রাই করবে দেখবে যে খুবই উজ্জ্বল একটা এবং পরিষ্কার একটা আলো। এবং মজার বিষয় হচ্ছে আমার যে এই আলোটা এটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলবে। ঠিক আছে, এই যে এই আলোটা যেটা হচ্ছে সেটা প্রায় একদিনের মতো, অলমোস্ট 24 আওয়ার্স পর্যন্ত এটা দেখে বোঝা যায় যে এর ভিতরে আসলে রিঅ্যাকশন হচ্ছে এবং হালকা একটা গ্লো দিচ্ছে। তাহলে এখন আসলে বলি যে এর ভিতরে হচ্ছেটা কি। এর ভিতরে আছে হচ্ছে আমাদের হাইড্রোজেন পারক্সাইড। ঠিক আছে, তো এই যে হাইড্রোজেন পারক্সাইড যেটা, সেটা কিন্তু এর ভিতর অন্য আরেকটা এরকম কেমিক্যাল আছে, সেটা হচ্ছে অক্সালেট। ঠিক আছে, এক ধরনের অক্সালেট কেমিক্যাল, সেটার সাথে এর একটা রিঅ্যাকশন ঘটছে। এবং এর সাথে যখন একটা রিঅ্যাকশন ঘটবে তখন কি হয়, আমরা জানি যে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন যখন ঘটে তখন কিন্তু তার একটা এনার্জি রিলিজ হয়। ঠিক আছে, একটা শক্তি রিলিজ করে। তো এই যে শক্তিটা রিলিজ হচ্ছে সেই শক্তিটা কোথায় যাচ্ছে, এটা আইদার হচ্ছে হিট হিসাবে বের হয়ে আসে অথবা অন্য কোনোভাবে একটা এনার্জি হিসাবে ট্রান্সফার হয়ে যায় অন্য মলিকুলগুলোতে। এখানে যেটা হচ্ছে এর ভিতর একটা রং দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রথমে কি ছিল, সাদা ছিল। এই যে একটা কেমিক্যাল ডাই আছে, এই এনার্জিটা সেই ডাইয়ের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফ্লুরোসেন্ট ডাই। এই ফ্লুরোসেন্ট ডাই বা রং যেটাকে বলা হয়, এই ফ্লুরোসেন্ট ডাইয়ের মধ্যে যখন এই এনার্জিটা ট্রান্সফার হয়ে যাবে তখন সে একটা এক্সাইটেড স্টেটে চলে যায়। এক্সাইটেড স্টেট বলতে কি বোঝাচ্ছে, তার যে ইলেকট্রনগুলো ছিল সেটা আমরা জানি যে ইলেকট্রন এরকম শেলে শেলে সাজানো থাকে, সে একটা হায়ার ইলেকট্রন লেভেলে চলে যাবে। তো যখনই সেটা হচ্ছে তখন কি সেই ইলেকট্রন তো আসলে হায়ার লেভেলে স্টেবল থাকবে না, সে আবার নিচের লেভেলে নেমে আসবে। যখনই নিচের লেভেলে নেমে আসবে সে তখন কিন্তু একটা ধাক্কা দিয়ে যাবে। এই যেই ধাক্কাটা এটা একটা এনার্জি হিসেবে রিলিজ হবে এবং সেটাই কিন্তু লাইট এনার্জি হিসেবে রিলিজ হচ্ছে। তাহলে এই যে কেমিক্যালের ভিতরে যে এনার্জিটা জমা হয়েছিল সেটা কিন্তু লাইট হিসাবে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু এই কেমিলুমিনেসেন্সটা তৈরি হচ্ছে। তোমার কিরকম লাগলো? আমার তো দারুণ লেগেছে। তবে অন্তর ভাইয়া, আমরা অনেক দূর প্রোগ্রাম নিয়ে এসেছি, আমাদের এখন বিদায় নেবার পালা হয়ে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের থেকে বিদায় নিই। অবশ্যই। বন্ধুরা, তোমরা দেখছো এনটিভির বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। দেখতে দেখতে আমরা একেবারে আজকের আয়োজনের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, এনটিভির সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ।